বদলানো, পুনরায় ভাবা আর সহজলভ্য বিকল্প খুঁজে বের করা আমাদের জীবন এবং আশপাশের পরিবেশের উপরে তা কতটা প্রভাব রাখতে পারে। নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা। আজকের পর্বে থাকছে গাছেদের প্রাণ বাঁচাতে কাজ করা বিশেষজ্ঞ এক দলের গল্প এবং পপকর্নের মতো খেতে কিংবা চালের মতো সহিষ্ণু শস্য মাখানোর ভবিষ্যৎ কেমন। সোশ্যাল মিডিয়ায় কি আপনার অনেক ফলোয়ার্স বা অনুসারী রয়েছে? তাহলে আপনার কাছেও পরিবর্তন ঘটানোর বড় সুযোগ রয়েছে। তার কারণ ইনফ্লুয়েন্সাররা খুব সহজেই অনেকের কাছে পৌঁছে যেতে পারেন। জলবায়ু বা পরিবেশের সমস্যার সমাধানে যদি কেউ এই প্রভাবকে কাজে লাগান তাহলে কেমন হয়? চলুন আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই এমন কিছু মানুষের যারা নিজেদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে ব্যবহার করে পরিবর্তনে ভূমিকা রাখছেন। মানুষ কোথা থেকে পৃথিবীকে বাঁচানোর পদক্ষেপ নিতে অনুপ্রেরণা পায়? গণমাধ্যমে লাইকের সংখ্যা কি কাউকে পরিবেশ বিষয়ক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বানাতে পারে? কোন উদ্দীপনার কারণে মানুষ পরিবেশের জন্য উদ্যোগ নেয়, সেই রহস্যের উত্তর খোঁজা যাক। দিল্লির কাছে এক ব্যস্ত বাজারে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পঙ্কজ কুমারের দেখা পাই আমরা। তার অনুসারী 2,75,000-এরও বেশি। খুব সহজে তৈরি করা তার ভিডিওগুলো নদীর অবস্থা সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানায়। তার লক্ষ্য নির্দিষ্ট। ভারত জুড়ে 32,000 কোটি লিটার ময়লা জল প্রক্রিয়াকরণের ক্ষমতা রয়েছে, যার মধ্যে 10% কাজ করে না। আমাদের বৃহত্তম সমস্যা হলো অশোধিত ময়লা। আমরা যদি নদী দূষণের মোকাবিলা করতে চাই, আমাদের বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলিকে কার্যকরী বানাতে হবে। বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলো বর্জ্য জল সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও নিষ্কাশনের কাজে লাগে। ফলে শহরের ময়লা সরাসরি নদীতে পড়ে না। সরকারি এই পরিকাঠামো দুর্নীতি ও উদাসীনতার কারণে অবহেলিত অবস্থায় পড়ে থাকে। পঙ্কজের উদ্দেশ্য সরল, সেখানে গিয়ে সবাইকে চাক্ষুষ দেখানো এবং কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো। ইতিমধ্যেই গুটি কয়েক জায়গায় তিনি সফল হয়েছেন। নয়ডাতে 8টি এসটিপি আছে। আমরা যখন গেলাম, এসটিপি গুলো তখন ঠিকঠাক চলছিল না। আমরা সেই চিত্র ধারণ করি এবং পোস্ট করি। 3 দিন পর এসটিপি থেকে আমাদের ফোন করে বলে, এসে দেখুন সব পরিষ্কার করা হয়েছে। যমুনায় নৌকা ভ্রমণে বেরিয়ে যে কেউ নদীর পরিস্থিতি আঁচ করতে পারেন। আমার পেছন দিকে রয়েছে শহরের পরিকাঠামো, কিন্তু তার নিচে নদীটি পড়ে আছে অবহেলিত। পঙ্কজের মতো মানুষজন আমাদের মনে করিয়ে দিচ্ছেন আমরা নদীর সাথে কি করেছি, আমাদের করা পরিবেশের ক্ষতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। পঙ্কজ সাধারণ ঘরের সন্তান। কিছুদিন আগেও তিনি তার বাবাকে রাস্তায় ফল বিক্রির কাজে সাহায্য করতেন। ব্যাংকের একটি চাকরি ছেড়ে এখন সর্বক্ষণ পরিবেশ নিয়ে লড়ছেন। বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের মাধ্যমে কিভাবে ভারতের নদী সাফ করা যায়, পঙ্কজ সোশ্যাল মিডিয়ার জন্য বানানো রিলের মাধ্যমে আমাদের তা জানাচ্ছেন। আমাদের পরবর্তী গন্তব্য গোয়ার সমুদ্র উপকূল। এখানে স্ভাবু কোলহি তার শিল্পকর্মের শেষ মুহূর্তের কাজ করছেন। এটি পরবর্তী সম্মেলনে দেখানো হবে। জটিল প্রকৃতিকে স্ভাবু তার শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরেন। জেলিফিশ থেকে শুরু করে বর্ণিল পাখিদের জীবন এবং তাদের পর্যবেক্ষণ ফুটে ওঠে তার তুলির সূক্ষ্ম আঁচড়ে। অল্প বয়স থেকে আমি বিচিত্র কল্পনা শক্তির অধিকারী, তাতে উৎসাহ দেওয়া হয়েছে। নতুন দিল্লিতে 90-এর দশকে বেড়ে ওঠার কারণে আমরা প্রকৃতির কাছে থাকার সৌভাগ্য অর্জন করেছি। রাতে জোনাকি আসতো, শেয়াল ছিল, নানা রকম টিকটিকি ছিল, পোকামাকড়, মথ, প্রজাপতি ছিল। কিন্তু প্রকৃতির সাথে এই নিখুঁত সম্পর্কে কোথাও যেন বদল আসছিল। ধীরে ধীরে আমি বুঝতে পারি আমরা সবকিছু হারিয়ে ফেলছি। বাসস্থান মুছে যাচ্ছে, বাস্তুতন্ত্র হারিয়ে যাচ্ছে, সেই সাথে মানুষ ও প্রকৃতির সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। হঠাৎ করে যেন আমাদের সেই উপলব্ধি হয় আমরা এমন কিছু হারিয়ে ফেলেছি যা আর ফিরে পাবো না। স্ভাবুর শিল্প খুব তাড়াতাড়ি প্রকৃতির উদযাপন থেকে সরে গিয়ে লড়াইয়ের ডাকে পরিণত হয়। 2020 সালে শুরু হওয়া মোল্লেম বাঁচাও আন্দোলনে তার চিত্রকর্ম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
নাগরিকদের উদ্যোগে হওয়া এই আন্দোলন ছিল গোয়ার জাতীয় উদ্যান, বন্যপ্রাণী ও হাজারো প্রাচীন বৃক্ষ বিনাশী পরিকাঠামোর বিরুদ্ধে। আমাদের সাথে এসে বিলুপ্ত প্রজাতির ব্যাপারে খতিয়ে দেখুন। এর মাধ্যমে পরিবেশ আন্দোলন আদালত থেকে রাজপথে স্থান করে নেয়। 2022 সালে সুপ্রিম কোর্ট জঙ্গল রক্ষার জন্য এই প্রকল্প পুনর্বিন্যাসের আদেশ দেয়। সম্মিলিত পদক্ষেপ ও শিল্পের জাদুর এ এক প্রত্যক্ষ প্রমাণ। আমার বলা গল্পগুলো দিয়ে আমরা প্রকৃতির কত কাছে এবং তার থেকে কি শিখতে পারি সে সংক্রান্ত নিজস্ব বোধ গড়ে তোলার চেষ্টা করি। এখানে আমরা নতুন সম্পর্ক তৈরি করতে পারি, যেখানে আমাদের চারপাশে প্রকৃতির দ্রুত বদলে যাচ্ছে। এখান থেকে আমার কাজের গোড়াপত্তন, এখান থেকে আমি সৃষ্টি করি। নতুন দিল্লিতে আমাদের সাথে দেখা হয় হরজিৎ সিং এর। পরিবেশের জন্য লড়াইতে তিনি সামনের সারিতে আছেন। ইউএন পরিবেশ সম্মেলনে তিনি একজন নিয়মিত আন্দোলনকারী, কিন্তু এক পর্যায়ে তার মনে হয়েছিল তিনি অনুপ্রেরণা হারিয়ে ফেলছেন। আমরা পরিবেশের জন্য অনেক দিন ধরে লড়াই করছি। প্যারিস থেকে ফিরে আমার মনে হলো আমি একই নীতি নিয়ে কাজ করতে পারবো না। বাস্তব অবস্থা পরিবর্তনের জন্য আমাকে উদ্যোগ নিতে হবে। তার স্ত্রী জ্যোতির সাথে তিনি একটি সামাজিক উদ্যোগের যাত্রা শুরু করেন। পুনরুৎপাদনশীল কৃষির মাধ্যমে ক্ষেত থেকে সরাসরি রাসায়নিকবিহীন সবজি ক্রেতাদের কাছে পৌঁছে দেন তারা। দিল্লির প্রান্তে অবস্থিত এক খামারে তারা নিজেদের গল্প শোনালেন। তাদের কাজ কিভাবে পরিবেশের সাথে যুক্ত। জৈব কৃষিকাজ কার্বন ফুটপ্রিন্ট কমানোর পাশাপাশি জলবায়ুর সাথে মানিয়ে নিতে সাহায্য করে, কারণ প্রাকৃতিক কৃষি অনেক বেশি সহিষ্ণু। আপনি আরো কর্মসংস্থান তৈরি করছেন। যেখানে চাষ হচ্ছে শুধু সেখানেই নয়, যারা এগুলো খাচ্ছে সেই সব শহরের মানুষের স্বাস্থ্যের বিষয়টিকেও আপনি গুরুত্ব দিয়ে দেখছেন। পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্কের 2022 সালের এক বিশ্লেষণ অনুযায়ী ভারতে ব্যবহৃত কীটনাশকের 40% অত্যন্ত বিষাক্ত। স্বাস্থ্য ও পরিবেশের উপর এর বিশাল প্রভাব রয়েছে। জ্যোতি কৃষকদের কারিগরি জ্ঞান দিয়ে থাকেন। রাসায়নিকের অতি ব্যবহার থেকে কিভাবে সরে আসতে হবে তা শেখান। 100 জনেরও বেশি কৃষক এখন তাদের টাটকা ফল ও সবজি যোগান দেন। শহরে তাদের দল চাহিদা অনুযায়ী তা ক্রেতাদের কাছে পৌঁছে দেন। আজকের খাবারের তালিকায় হলুদ মরিচ, শসা, লাল মরিচ, ফরাসি বিন ও ঢেঁড়স আছে। কৃষকদের থেকে পাওয়া সব সবজি এই কেন্দ্রে নিয়ে আসা হয়। কিন্তু জ্যোতি ও হরজিতের যাত্রা সহজ ছিল না। শুরুতে তাদের ব্যবসা থেকে বেশি লাভ হতো না, খুব বেশি ক্রেতা ছিল না, কিন্তু দ্রুতই তাদের দোকানে জনসমাগম বাড়তে থাকে। এর ফলে বৈশ্বিক স্তরে পরিবেশের ব্যাপারে প্রচার চালাতে দরকারি উৎসাহ পান হরজিৎ। নীতি পর্যায় থেকে মানুষের প্লেটে খাবার পৌঁছানো পর্যন্ত দরকারি পরিবর্তনের জন্য তারা লড়ছেন। এই ব্যক্তিদের সাথে দেখা হওয়ার পর আমি বুঝেছি নেট দুনিয়ায় লাইকের সংখ্যা বা কতজন দেখলো তা দিয়ে কেউ প্রভাব বিস্তারকারী হন না, বরং পৃথিবীর জন্য কাজের মাধ্যমেই তা গড়ে ওঠে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে এবার চলুন যাওয়া যাক বিহারের কৃষকদের কাছে। সুপারফুড হিসেবে মাখানা বা ফক্সনাট ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বে উৎপাদিত 85% মাখানার যোগান আসে বিহার থেকে। কিন্তু কিভাবে এই মাখানা চাষ করছেন তারা, বাণিজ্যিকভাবে মাখানা চাষের সুযোগ কতটা এবং তাতে বাধাগুলোই বা কী, এই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে এই প্রতিবেদনে। লাখান কিসকু সাবধানে এগিয়ে যাচ্ছেন। একটু ভুল পদক্ষেপে বিপদ হতে পারে। এই জলাভূমি কাঁটাযুক্ত পদ্মে ভরা। পুকুরের তলা থেকে পদ্মের বীজ সংগ্রহ করেন তিনি। प्रॉब्लम तो होता है जहाँ জল পরিষ্কার থাকলে সমস্যা নেই, तो वहाँ कोई प्रॉब्लम नहीं है। अगर কিন্তু জল যদি ঘোলা থাকে তখন শরীরে আঘাত লাগে, शरीर को भी काटता है, फुंसी भी পড়ে কিংবা ক্ষত किसी সৃষ্টি को হয়। घाव भी हो जाता है। এই বীজগুলিকে মাখানা বা ফক্সনাট বলা হয়। উত্তর বিহারের পূর্ণিয়া গ্রামের মানুষজন এই বীজ ভেজে বা খই বানিয়ে খান। শুকনো বীজ গরম করলে তা থেকে ভুট্টার মতোই খই তৈরি হয়।
লাখান আগে ছোলা চাষ করতেন। মাখানা ছিল তার অতিরিক্ত আয়ের উৎস। 5 বছর আগে তিনি পদ্ম চাষ শুরু করেন। এই বীজ থেকে তিনি প্রতিদিন 1000 টাকা আয় করেন। লাভ এটা আয়ের ভালো ব্যবস্থা। যখন থেকে এটা শুরু করলাম তখন থেকে আমি সংসার চালিয়ে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারি। সংসারে যত খরচ তার সবটাই আমি ভালো মতো চালাতে পারছি। বিহারের হাজার হাজার কৃষক এখন মাখানা চাষ করছেন। আগে ভুট্টা ও ধান চাষ করে তারা জীবিকা নির্বাহ করতেন, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার প্রকোপ বাড়ায় এসব শস্যের ফলন কমে যাচ্ছে। এই বছরেই 2,40,000 হেক্টর ধানের জমি নষ্ট হয়েছে। ডক্টর আইএস সিং বিহারের দারভাঙ্গায় মাখানা সংক্রান্ত একটি গবেষণা কেন্দ্রের প্রধান। তার মতে পদ্মের মতো জলজ উদ্ভিদ তুলনামূলক বেশি জলবায়ু সহিষ্ণু। প্রথমত জলের তাপমাত্রা দ্রুত বদলায় না। এর সুপ্ত তাপের পরিমাণ বেশি, অর্থাৎ অন্যান্য তরলের তুলনায় জল বেশি সহিষ্ণু। আরেকটি হলো জলাশয়ে জল থাকলে তাতে অন্যান্য জৈব উপাদানও বেশি থাকে। জৈব উপাদানের পরিমাণ বেশি হলে জমির সহিষ্ণুতাও বেশি হয় এবং বেশি মাত্রায় কার্বন ধারণ করতে পারে। কোরিয়া, রাশিয়া ও জাপানেও মাখানা জন্মায়, কিন্তু গোটা পৃথিবীর উৎপাদনের 85% যোগান দেয় ভারতের বিহার রাজ্য। স্বাস্থ্য সচেতন শহরবাসীদের কাছে মাখানা খাবার হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় চাহিদাও বাড়ছে। শম্ভু প্রসাদের মতো নতুন উদ্যোগপতিরা এতে লাভবান হচ্ছেন। ওজনে খুব কম হলেও খুব বেশি খাবার দরকার পড়ে না। অল্প মাখানা খেলেই আপনার পেট ভরে যাবে। এই উদ্যোগের সবকিছু ঠিকঠাক চলছে। সংস্থার সদর থেকে প্রতিদিন ট্রাক ভর্তি মাখানা যাচ্ছে। তারা যে পরিমাণ উৎপাদন করে তার পুরোটাই বিক্রি হয়ে যায়। বাড়ছে দামও। 10 বছর আগের তুলনায় এখন 1 কিলো মাখানা 8 গুণ বেশি দামে বিক্রি হয়। পুকুরের বদলে কৃষকেরা জমিতে পদ্মের চাষ করছেন। এমন জমির পরিমাণ শেষ দশকে প্রায় দ্বিগুণ হয়েছে। পূর্ণিয়ার কৃষি মহাবিদ্যালয়ের অনিল কুমার এর সুফল বলছেন। পুকুরের জল যদি 4 ফুট গভীর হয় তাহলে এই গাছের অন্তত 4 ফুট বেড়ে ওঠার মতো শক্তি প্রয়োজন। এতে তার শক্তি ফুরিয়ে যাবে। কিন্তু ক্ষেতের জল 1 থেকে 2 ফুট গভীর হয়, ফলে গাছ শক্তি সঞ্চয় করতে পারে। এই শক্তি যদি বংশবৃদ্ধিতে রূপান্তরিত করা যায় তাহলে ফল ও ফুলের সংখ্যা বৃদ্ধি পায়। বিহারে 20,000-এরও বেশি জলাভূমি আছে। বিশেষজ্ঞদের মতে এর অনেকগুলি মাখানা চাষের উপযুক্ত। ধান চাষের জমি হারিয়ে যাওয়ার ক্ষতি এভাবে পূরণ করা সম্ভব। মাখানা প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রয়োজন, যাতে জলমগ্ন এলাকার সার্বিক উন্নতি হয়। বিহারে প্রায় 9 লক্ষ হেক্টর জমি অব্যবহৃত। তার মাখানা বা মাছ চাষের উপযোগী করে তুলতে তহবিলের প্রয়োজন। কাঁটাযুক্ত জলজ পদ্ম বেড়ে চলা বন্যা পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে এবং মাটির উর্বরতা বাড়াতে পারে। কৃষকদের কাছে মাখানা আয়ের অন্যতম বড় উৎস হয়ে উঠেছে। ঐতিহ্যগত কৃষি থেকে এবার চলুন যাওয়া যাক উদ্ভাবনী কৃষির দিকে। জানেন কি, মাটির মতন পুষ্টিগুণ কাজে লাগিয়ে জলেও ফসল ফলানো সম্ভব। এই পদ্ধতি পরিচিত হাইড্রোপনিক্স নামে। এটি পরিবেশের জন্য যতটা ভালো ততটাই উপকারী আমাদের সকলের জন্যেও। একটি সংস্থা এই হাইড্রোপনিক্সের ধারণাকে অনেকটা বদলে দিয়েছে। এতে আগের চাইতে অনেক সহজে এবং স্বল্প জায়গায় চাষাবাদ করা সম্ভব হচ্ছে। চেষ্টা করলে আপনি বাড়িতেও এই পদ্ধতি কাজে লাগিয়ে সবজি ফলাতে পারেন। 1 কিলো টমেটোর দাম এখন 10 টাকা, অথচ কয়েক মাস আগেও ছিল 200 টাকা। কারণ চাহিদার তুলনায় তখন যোগান কম ছিল। কিন্তু এর জন্য শুধু বাজার নয়, দায়ী মানুষের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তন। ভারত জুড়ে কৃষকেরা জলকষ্ট ও খামখেয়ালি আবহাওয়ার কারণে ভুগছেন।
কিন্তু ফসল চাষের নানা উপায় এখন রয়েছে। যেমন হাইড্রোপনিক্স পদ্ধতিতে মাটি ছাড়াই চাষ করেন আধার্স। நான் இன்ஜினியரிங் கிராஜுவேட்டா இருந்து இப்ப கம்ப்ளீட் ஃபுல் டைம் அர்பன் ஃபார்மரா மாறி இருக்கேன்। এখন আমি পুরোদস্তুর நம்ம யூசுவலா শহরে சாயில்ல தான் வந்து செடி வளர்க்கறத பத்தி கேள்விப்பட்டிருக்கோம்। আমরা জানি গাছ মাটিতে হয়, தண்ணியிலயும் কিন্তু செடி வளர்க்க hydroponics முடியும் তা அப்படின்றது জলে தான் বেড়ে ஹைட்ரோபோனிக்ஸ் ওঠে। கான்செப்ட்। சோ இது பாத்தீங்கன்னா ஹைட்ரோபோனிக்லயே என்எஃப்டி এখানে আমরা டெக்னிக்னு சொல்லுவோம், NFT நியூட்ரியன்ட் ஃபிலிம் বা டெக்னிக்। இது নিউট্রিয়েন্ট வந்து ফিল্ম சாயில்லெஸ்ஸா টেকনিক நம்ம ব্যবহার করি। வளர்க்குறோம்। இந்த மாதிரி என்எஃப்டி சேனல்ஸ்ல இந்த மாதிரி நெட் கப்ஸ்ல এই NFT প্রণালীতে আমরা கோகோபீட் தான் জালের வளர்க்குறோம்। இது পেয়ালায় சாயில் கிடையாது। কোকোপিট சோ রাখি, இதுலயே வந்து যা ரூட்ஸ் வந்து শিকড়কে உங்களுக்கு ফুলে বেরোতে பெனட்ரேட் ஆகி সাহায্য করে। கீழே வந்து சேனல்ல வாட்டர் ஃப்ளோ எப்பவுமே இருந்துட்டே இருக்கும்। சோ அந்த வாட்டர்லயே நமக்கு এই প্রণালী செடிக்கு দিয়ে தேவையான পুষ্টি நியூட்ரியன்ட்ஸ் সমৃদ্ধ நம்ம மிக்ஸ் জল பண்ணி বয়ে চলে, যা கொடுக்கறதால গাছকে ஈஸியா நியூட்ரியன்ட்ஸ் প্রয়োজনীয় அதுக்கு পুষ্টি போய் যোগায়। சேருது। அண்ட் பேலன்ஸ் இருக்கிற অবশিষ্ট நியூட்ரியன்ட் পুষ্টি வாட்டர் পদার্থে সমৃদ্ধ அப்படியே জল திருப்பி சேனல் জলাধারে ஆகி ফিরে যায়। பேக் டு டேங்க் போகுது। সুতরাং সো இதனால জলের நம்ம কোনো எங்கேயுமே অপচয় হয় ওয়াটার না। ওয়েস্টেজে பண்றது கிடையாது। হাইড্রোপনিক্স পদ্ধতি কিন্তু বেশ পুরনো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে বেবিলনের ঝুলন্ত উদ্যানের প্রমাণ আমরা পেয়েছি। মনে করা হয় সেই সবুজ উদ্যানে কপিকলের মাধ্যমে নদীর জল দেওয়ার ব্যবস্থা ছিল। সময়ের সাথে সাথে হাইড্রোপনিক্সের মাধ্যমে জলে ডোবা খেতে এশিয়াতে ধান চাষ হয়েছে। মার্কো পোলো এই পদ্ধতির কথা সারা বিশ্বে ছড়িয়ে দেন। সম্প্রতি মহাকাশচারীদের খাবারের চাহিদা পূরণের জন্য হাইড্রোপনিক্স নিয়ে গবেষণা করছে নাসা। প্রথাগত চাষের তুলনায় এই পদ্ধতি দক্ষ, কারণ তা 90% অবধি জল বাঁচাতে পারে। নিয়ন্ত্রিত পরিবেশের কারণে বাষ্পীভবনে জল নষ্ট হয় না এবং ভৌমজল শেষ হয় না বললেই চলে। আরেকটি সুবিধা হলো গ্রীষ্মের তাপ বা আর্দ্রতা থেকে ফসল রক্ষা পায়। বাণিজ্যিক খামারগুলো এর মাধ্যমে বর্তমানে প্রতিদিন 50 কেজি সবুজ সবজি ফলায়, যার দাম অবশ্য সবার নাগালে আসেনি এখনো। சோ இந்த நீங்க பாக்குற இந்த கமர்ஷியல் ஹைட்ரோபோனிக்ஸ் 25,000 গাছ ফলিয়েছি, 10,000 স্কয়ার যার ফিট মধ্যে স্পেসல প্রায় 10 25,000 প্লান্টস শাকসবজি வளர்க்குறோம்। ও சோ இங்க ভেষজ about ছিল। 10 varieties of leafy greens and herbs வளர்க்குறோம்। এর মধ্যে இது কেল, வந்து full and full exotic greens, লেটুসের মতো நம்ம স্যালাডে salads use ব্যবহৃত பண்ற kale, বিদেশি শাকসবজি lettuce, আছে, bok choy। যার So চাহিদা இந்த বেশি। மாதிரி எக்ஸாட்டிக் கிரீன்ஸ் தான் இங்க வளர்க்குறோம்। இதுக்கு நிறையவே டிமாண்டும் இருக்கு। খরচ அண்ட் পড়েছে இந்த প্রায় 25 செட்டப்கான লাখ காஸ்ட் টাকা பாத்தீங்கன்னா এবং এই about চাষে 25 সরকার lakhs ভর্তুকি ஆகும் দিয়েছে। உங்களுக்கு। அண்ட் இதுக்கு গভর্নমেন্ট সাবসিডিயும் கொடுக்குறாங்க। বড় অঙ্কের বিনিয়োগ এবং এই সম্পর্কে ভালো জ্ঞান না থাকা হাইড্রোপনিক্সের অন্যতম বড় বাধা। এখনও তা ক্ষুদ্র মাঝারি কৃষকের ধরাছোঁয়ার বাইরে। বাড়িতে ছাদ আছে শহরের এমন বাসিন্দাদের কাছেই বরং তা আকর্ষণীয়। এমনই একজন ডি সুরেশ, যিনি তার সবজির চাহিদার 40%ই নিজের ছাদে ফলান। ஸோ இங்கே நான் பார்த்தேன், இங்கே প্রথমে আমি எக்ஸ்பெரிமெண்ட் பண்ணேன், এনএফটির মতো ছোট சின்ன পদ্ধতি சிஸ்டம் দিয়ে ஆரம்பித்தேன், শুরু করি। নিউট্রিয়েন্ট ஃபில்ம் டெக்னாலஜி ফলাফল நல்லா ভালো வந்தது। হওয়ার পর আমি அப்புறம் ডাচ டச் বাকেট பக்கெட் নিয়ে ஸ்டார்ட் பண்ணேன், পরীক্ষা নিরীক্ষা அதுவும் শুরু நல்லா করি। வந்தது। இப்போ க்ரோ এখন பேக்ஸ் আমি டெக்னாலஜி grow bag அதுவும் পদ্ধতি பண்ணிட்டு ব্যবহার இருக்கேன்। করছি। எக்ஸாட்டிக் வெஜிடபிள்ஸ் সব யூ ভালো கேன் মতো க்ரோ। চলছে, சென்னையில் সবগুলো எது ভালো பண்ண হচ্ছে। முடியாத அதெல்லாம் யூ আমরা கேன் க்ரோ বিদেশি ইট। সবজি ফলাতে পারছি இங்கே এবং আনন্দের কথা ஆதேஷம் হলো பண்ணிட்டு இருக்காரு, সেটাও இஸ் আবার க்ரோயிங் চেন্নাইয়ের মতো அரகுலா, இஸ் আবহাওয়ায়। க்ரோயிங் டைம், இஸ் আরুগুলা, க்ரோயிங் থাইম, பாக் চাய், পক চয়, ஸ்ப்ரிங் স্প্রিং செரி, চেরি, লেটুসের லெட்டூஸ், মধ্যে லெட்டூஸ் এই 4 চারটি வெயிட் ফলার இருக்குது। চাষ। আপনি டைம்னு ஒரு জানেন, ஐட்டம் থাইম பார்க்கறது புல்லு এক மாதிரி রকম இருக்குது, ভেষজ। 2000 রூபா তার per கிலோ মতো விலை। দেখতে হলেও 1 কেজির দাম 2000 টাকা। ஜென்ரலி நார்மலி চেন্নাইয়ের சென்னை আবহাওয়ায় வந்து பண்ண এগুলো முடியாது। অসম্ভব হলেও হাইড্রোপনিক্স হাইড্রোপনিক পদ্ধতিতে গ্রিন হাউসে সঠিক এফেক্ট গ্রিনহাউস பண்ணீங்கன்னா থাকলে এটা we সম্ভব। can grow that. ডি সুরেশকে তার ছাদে হাইড্রোপনিক্স খামার তৈরিতে সাহায্য করছেন আধার্স। এটি বসাতে প্রায় 20,000 টাকা খরচ হয়েছে তার। Future is going to be ছাদে hydroponics, হাইড্রোপনিক্সই future is going to be ভবিষ্যৎ হতে terraces চলেছে। which are all আমরা এখন শুরু non-productive করলে assets. So অনেক if we can পরিমাণে convert ফলাতে that, পারবো। you can এরকম produce হলে lots. টমেটোর দাম আর 200 টাকা হবে தக்காளி না। 200 ரூபா போகிறதுக்கு சான்ஸே கிடையாது। যাদের হাতে পুঁজি আছে তারা এতে বড় আকারে বিনিয়োগ করছে। চেন্নাইয়ের এই পিৎজা রেস্তোরাঁ যেমন তাদের ব্যবহারের সবজির 50%ই নিজেরাই ফলায়। ஸோ இங்க பாத்தீங்கன்னா நிறைய এখানে আপনি ক্যাপসিকাম, ক্যাপসিকাম, হালাপিনোস, হালাপিনোর মতো সবজি ஸோ দেখবেন, இதெல்லாமே வந்து যেগুলি পিজাஸ்ல পিৎজার யூஸ் பண்ணக்கூடிய মূল উপাদান மெயின் এবং বাজারে ইনগ্রেডিয়েন্টস এদের which is দামও very চড়া। expensive. வெளியே வாங்குற மார்க்கெட் ரேட்டை விட কিন্তু நம்ம হাইড্রোপনিক্সের கம்மியா সাহায্যে ப்ரொடக்ஷன் কম பண்ணி யூஸ் খরচে பண்ணலாம்। এদের ஸோ அதுதான் ফলানো இதோட যায়। மெயின் অ্যাডভান্টেজும் கூட। বাজারের উপর নির্ভরতা ও জলবায়ু সমস্যা রাজ্যের অন্যত্র রয়েছে, কিন্তু এরকম সমাধান সহজলভ্য হলে তা বিশেষ করে শহরের ক্ষেত্রে ফারাক গড়ে দেবে। এবার চলুন যাওয়া যাক দক্ষিণে। সেখানে একদল মানুষের সন্ধান আমরা পেয়েছি যারা নতুন গাছের বদলে যেগুলো টিকে রয়েছে তাদের রক্ষায় নিজেদেরকে নিবেদিত করেছেন। সকলের কাছে তারা পরিচিত গাছের ডাক্তার হিসেবে। তার কারণ রোগা এবং ক্ষতিগ্রস্ত গাছকে তারা চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলেন এবং বাঁচিয়ে রাখেন। আর এই কাজটি তারা করছেন ঐতিহ্যগত আর আধুনিক কৌশলের মেলবন্ধনে। চলুন দেখা করি এই দলটির সঙ্গে।
করাত নিরাপত্তা হার্নেস, জ্বালানি ও হেলমেট নিয়ে চলা এই দলটিকে দেখে মনে হতে পারে তারা গাছ কাটতে চলেছেন, কিন্তু আসলে তারা গাছ রক্ষা করেন। দক্ষিণ ভারতের অরোভিলে প্রতিটি গাছই মূল্যবান, সেজন্যই এখানকার বিশেষজ্ঞদের এই দল গাছেদের রক্ষণাবেক্ষণ করেন। আমি যখন ছোট ছিলাম, বাবার এক বন্ধু গাছে ঘর বানাতেন। নমুনা হিসেবে আমাদের বাড়ির পেছনেও তারা একটি ঘর বানিয়েছিলেন। তার অভিজ্ঞতা ও সেখান থেকে দেখা দৃশ্য এত অসাধারণ ছিল যে আজ অবধি আমি সেই বাতাস ও গাছের শ্বাস প্রশ্বাস অনুভব করতে পারি। ট্রি কেয়ারের প্রতিষ্ঠাতা জোনাস সুসানেকের সাথে অরোভিলের গাছের যত্ন নেন ভাগীরথ প্রকাশ। দুজনেই এখানে বড় হয়েছেন। সম্মিলিত প্রচেষ্টায় কিভাবে ঊষর জমি সবুজে পরিণত হতে পারে তা তারা চোখের সামনে ঘটতে দেখেছেন। পেশা হিসেবে আরবোরিস্ট বা আরবোকালচার এসেছে লাতিন শব্দ আরবর থেকে, যার অর্থ গাছ, অর্থাৎ আমরা গাছ বিশেষজ্ঞ। আমি মনে করি প্রকৃতি ও নগরের মধ্যে আমরা সেতু বন্ধনের কাজ করি। অরোভিলের অবস্থান তামিলনাড়ুতে। সাইক্লোনের কারণে রাজ্যটিতে হাজার হাজার গাছ বিলীন হয়ে গেছে। মানুষের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশগত দুর্যোগের ঘটনাগুলো ক্রমাগত বেড়েই চলেছে। 2011 সালের শক্তিশালী ঝড়ে অগাথে ফোরকোয়েজের বাড়ির উঠোনের গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড় ও তার পরের সকালে বাগান পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। আমি সুইমিং পুলে গেলাম পরিস্থিতি দেখতে। এসে দেখলাম এই গাছটি পুরোপুরি মাঝখান থেকে চিড়ে দ্বিখণ্ডিত পড়ে আছে। এটা অনেক বড় ছিল। আপনি এখন দেখতে পাচ্ছেন 2011 সালের পর তা কতটা বেড়ে উঠেছে। এবং এদিকটায় যদি আসেন, এই জায়গাটিও নিচের অংশ অবধি পুরোপুরি খোলা ছিল। এই গাছ কেটে ফেলতে হবে, এটা আমার জন্য কল্পনা করাও কঠিন ছিল। সৌভাগ্যক্রমে ট্রি কেয়ারের বিশেষজ্ঞরা সমাধান নিয়ে আসেন। আমরা গবেষণা চালাই এবং এর সর্বোত্তম সমাধান বের করার চেষ্টা করি। শেষ পর্যন্ত ব্রেসিং মেথডের বিষয়ে আমরা একমত হই। প্যাঁচানো রড ব্যবহারের মাধ্যমে এই পদ্ধতি ইউরোপে খুবই জনপ্রিয়। লম্বা ড্রিল যন্ত্রের মাধ্যমে গর্ত করে তার ভিতরে আমরা প্যাঁচানো রডটি ঢুকাই। কিছু ধাতব পাত দিয়ে ফাটলটিকে চাপ দিয়ে জুড়ে দিই। কিন্তু চেষ্টা করেও আরবোরিস্টরা সব গাছ বাঁচাতে পারেন না। সাধারণত গাছ রোগাক্রান্ত বা ক্ষতিগ্রস্ত হওয়ার পরেই তাদের ডাক পড়ে। আইল্যান্ড লেস্কিওর অরোভিলের একজন আরবোরিস্ট। শহরে বেড়ে ওঠা গাছের ব্যবস্থাপনায় দক্ষ তিনি। নতুন কোনো পরিকাঠামো নির্মাণের সময় পূর্ণবয়স্ক গাছ কিভাবে রক্ষা করা যায় সে ব্যাপারে তিনি পরামর্শ দেন। আমি সরেজমিনে গিয়ে গাছ দেখি। প্রতিটি গাছ কতদিন বেঁচে থাকবে তা নির্ধারণ করে সেগুলোর মানচিত্র তৈরি করি, যাতে স্থাপত্যের নকশাতেও সেগুলোকে যুক্ত করা যায়। প্রতিটি আলাদাভাবে চিহ্নিত। সেগুলি কত বিরল, কত বয়স, কতদিন ধরে আছে, কতদিন থাকতে পারে, এগুলোর উপর ভিত্তি করে আপনি শ্রেণী বিভাগ করতে পারেন। খরার মতো পরিবর্তনশীল পরিবেশে শহরের গাছপালা টিকে থাকার সক্ষমতা বাড়াতে এই পদ্ধতি কার্যকরী। গাছেদের সংকটের লক্ষণ যাতে আগেভাগেই টের পান সেই বিষয়ে মনোযোগী অরোভিলের বৃক্ষ চিকিৎসকেরা। এই সমস্ত অঙ্কুর একটি গাছ থেকে বেরিয়েছে। এগুলো শিকড় থেকে বেরিয়েছে। গাছের উপরের অংশ মারা যাওয়ায় তাকে শক্তির নতুন উৎস খুঁজতে হচ্ছে। বাঁচার শেষ চেষ্টা হিসেবে শিকড় থেকে নতুন অঙ্কুর সৃষ্টি করে নিজের জন্য নতুন আচ্ছাদন তৈরির চেষ্টা করছে। আগ্রহী আরবোরিস্টদের প্রশিক্ষণ দেয় ট্রি কেয়ার। বিশ্বের নানা প্রান্তে ব্যবহৃত বিজ্ঞানসম্মত কৌশল স্থানীয় পরিবেশে ব্যবহারের উপায় শেখায় তারা। জোনাস সুসানেকের আশা নতুন এই প্রজন্ম বৃক্ষ রক্ষণাবেক্ষণের এক সংবেদনশীল ধারার বিস্তারে সাহায্য করবে, যা অরোভিলের বাইরেও ছড়িয়ে পড়বে। এবার বিদায়ের পালা।
আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের? আমার জন্য ভীষণ অনুপ্রেরণার। এমন অনেকেই আমাদের আশেপাশে রয়েছেন যারা নিজেদের মতন কাজ করে চলেছেন পৃথিবীকে বদলে দেবার জন্যে। আপনিও কি এমন কারোর কথা জানেন? তাহলে সে কথা আমাদেরকে ইমেলে লিখে জানাতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে, আগামী সপ্তাহে। নমস্কার, ভালো থাকবেন।